একটা গ্লোবাল ভিলেজ। আজ একটা লোক যে নিউ ইয়র্কে আছে আর একটা লোক যে ঘাটালে আছে, তাদের মধ্যে কিন্তু নলেজ লেভেলে কোনো ফারাক নেই। বোথ অফ দেম ক্যান অ্যাক্সেস এভরিথিং। স্কুল আজ বাচ্চাদের কোথাও একটা ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটিকে কিল করে দিচ্ছে, এই ব্যাপারে কি আপনি একমত? কিছুটা ক্ষেত্রে একমত, বাট স্কুল শেষ হওয়ার পরে আফটার 12 কলেজ সিলেক্ট করবো কিভাবে? সব স্কুলেরই একটা নিজস্ব প্রসেস থাকে বাচ্চাটাকে গ্রো করানোর। একটা প্রাইভেট টিউটর দিয়ে সেই প্রসেসটা ব্রেক হতো, বাচ্চারা কনফিউজড হয়ে যায় পুরো। 14% একটা ডেটা সাজেস্ট করছে যে ইয়ার গ্রোথ হচ্ছে ইন ফিস। তো এই জায়গাটা কোথাও কি একটা মাস লেভেলে সবার কাছে অ্যাক্সেসটা টু গুড স্কুল এডুকেশনটাকে কোনোভাবে একটা মানে কমিয়ে দিচ্ছে যে অ্যাক্সেস? আবার ছেলে মেয়েকে পাঠাবো বলে প্রচুর টাকা খরচা করে বি গ্রেড সি গ্রেড কলেজগুলোতে পাঠায়। আলটিমেটলি তারা ওখান থেকে পড়ে এসে কিছুই হয় না তাদের। You be in US, you be in Europe, you will be treated as a third grade citizen, right? সবার আগে মনে হয় টিচারদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়া উচিত। আজকে সিবিএসই বোর্ডে যারা পড়ে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করার জন্য অ্যাটলিস্ট 5 স্টেপ এগিয়ে থাকে। আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরাও ওটা পারে না। তো 50% অফ কলেজেস থেকে যারা বেরোচ্ছে এই স্টুডেন্টরা, তারা এখন আনএমপ্লয়েবল। ডেটা বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে স্টুডেন্ট সুইসাইড রেট, যেটা হলো লাস্ট কিছু ইয়ার্সে প্রিভ্যালেন্ট, সেটা আমাদের পপুলেশন গ্রোথ রেটটাকে ছাপিয়ে গেছে। এটার জন্য বাবা মাও এনআইআইটি, নিউটন ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া, অ্যাডামাস গ্রুপ একের পর এক শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 31 বছর ধরে যে একজন মানুষের নাম বারবার এই প্রতিষ্ঠানের সফলতার পিছনে এসছে, তিনি হলেন সুরজিৎ বিশ্বাস। ক্লাসরুমে বিরতিতে আজকে তার সাথে শিক্ষা ব্যবস্থার বহু দিক, বর্তমান পরিস্থিতি, আগামীর আলোচনায় থাকবো আমরা। দীর্ঘ কর্মজীবন, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, তো কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা অত্যন্ত ভালো, বিকজ এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করা 30 বছর ধরে, এটা একটা, আমি মনে করি এটা আমার একটা ভাগ্য ভালো যে আমি সুযোগটা পেয়েছি। এবং 30 বছরে অ্যাজ ইউ নো দ্যাট ইন্ডিয়ান এডুকেশন হ্যাজ ইভলিউশনটা মারাত্মক হয়েছে। মানে একটা জায়গায় যেখানে ছিল সেখান থেকে আজকে যেখানে অনেকটা মারাত্মক এটা ইভলিউশন হয়েছে, এবং আমরা আই হ্যাভ বিন আ পার্ট অফ দ্যাট জার্নি। অ্যান্ড সো আফটার বিকামিং এ গ্র্যাজুয়েশন নর্মালি মানুষের পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, আমার কিন্তু সেটা হয় না। তো এই 3 দশক ধরে যে এই সেক্টরে থাকা, তো কি কি পরিবর্তন দেখা গেছে ওভার এ পিরিয়ড অফ টাইম? সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে যে আগে আমরা যখন পড়াশোনাটা করতাম, বা হয়তো আমার বাবা মারা যখন পড়াশোনা করেছেন, তখন এটা অনেকটা থিওরি বেস ছিল। তখন দেশটা 47 সালে স্বাধীন হওয়ার পরের পর্যায়টা আমাদের ইন্ডিয়ান এডুকেশন ওয়াজ ভেরি ভেরি ফোকাসড অন ক্রিয়েটিং আ কারিকুলাম। দ্যাট ওয়াজ নট আ ইন্ডাস্ট্রি স্পেসিফিক। ইন্ডিয়া ওয়াজ দ্যাট পয়েন্ট অফ টাইম a very very agricultural based country rather than industry based country. Right. আমার মনে হয় 70-এর দশক পর থেকে আস্তে আস্তে ফোকাসটা সরতে থাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বাইরে। সেই জন্য 70-এর দশকের পরেই ইউ উইল অবজার্ভ দ্যাট সায়েন্স নিয়ে পড়াশোনার যে ফোকাসটা অনেক বেশি বাড়ে আস্তে আস্তে। রাইট। তো সেই ইভলিউশন এটা মারাত্মক। এবং তারপরে তো ইন্টারনেটের যুগ, ডিজিটাইজ যুগ, এখন তো পুরো জিনিসটা পড়াশোনার ব্যাপারটাই বদলে গেছে। তো আজকের দিনে কোনো পড়াশোনার জন্য যে ফেস টু ফেস ইন্টারাকশনের দরকার এরকম কোনো ব্যাপার নেই। সো মাচ অফ নলেজ অ্যাভেলেবেল এভরিওয়ার, যেটা আমাদের সময় ছিল না। এবং দিস হ্যাজ বিন গুড ফর এডুকেশন অ্যাট লিস্ট, বিকজ মানুষের সবার কাছে একটা ইকুয়াল প্ল্যাটফর্ম আছে শেখার জন্য। মানে হাতেই পৌঁছে গেছে পুরোটা, তো সবার কাছে অ্যাক্সেস টু এডুকেশন ইজ ভেরি। ওটাই এখন দিস ইজ এ গ্লোবাল মার্কেট। ইনফ্যাক্ট আমরা বলি মানে সারা বিশ্বটা গ্লোবাল ভিলেজ। আজ একটা লোক যে নিউ ইয়র্কে আছে আর একটা লোক যে ঘাটালে আছে, তাদের মধ্যে কিন্তু নলেজ লেভেলে কোনো ফারাক নেই। বোথ অফ দেম ক্যান অ্যাক্সেস এভরিথিং, রাইট, যেটা আগে হতো না। তো কাজেই এটাতে একটা ইকুয়াল প্ল্যাটফর্ম সবাই পেয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামে থাকে, তারা আগে পেত না, তারা হয়তো অনেক ট্যালেন্টেড ছিল, উপরে আসতে পারেনি, কিন্তু এখন আর সেটা কোনো ব্যারিয়ার না, সেই ব্যারিয়ারটা চলে গেছে। স্কুল আজ বাচ্চাদের কোথাও একটা ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটিকে কিল করে দিচ্ছে, এই ব্যাপারে কি আপনি একমত? কিছুটা ক্ষেত্রে একমত, বাট বেস্ট অফ দ্য স্কুল ইন দ্য কান্ট্রি হ্যাজ এ ডিফারেন্ট মেথোডোলজি, যার দ্বারা বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে ইগনাইট করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটার জন্য না শুধু স্কুল দায়ী করলে হবে না, এটার জন্য বাবা মাও দায়ী। আজকের দিনে ইফ ইউ সি মোস্ট অফ দেম হ্যাজ গট আ সিঙ্গেল চাইল্ড, তারা সবাই নিজেরা যেটা হতে পারেনি সেটা বাচ্চা হওয়ার জন্য তাদেরকে ফোকাস করে দেয় শুধুমাত্র এন্ড অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য। এটা ঠিক না।
প্রসেস, লোকের মধ্যে যদি ক্রিয়েটিভিটিটা ইগনাইট করানো হয় একটা বাচ্চার মধ্যে, সেই বাচ্চাটা সায়েন্স নিয়ে পড়লেও বড় গিয়ে কিছু করতে পারবে না, আর্টস নিয়ে পড়লেও পরে গিয়ে কিছু করতে পারবে না। I agree with your point, but there are schools যারা এই ক্রিয়েটিভিটিকে ইগনাইট করার জন্য চেষ্টা করে, মেথোডোলজি ডিফারেন্টভাবে পড়াশোনা করানোর চেষ্টা করে, তো সেটা আমার মনে হয়। প্রেশারটা যেটা একটা আনমেট ডিজায়ারের যে কথাটা এখন আপনি বলছিলেন, সেই জায়গাটা যদি সামওয়্যার না থাকে তো মাইট বি স্কুল মাইট বি বেটার এবল টু হ্যান্ডেল ইট। অ্যাবসলিউটলি। আজকের দিনে একটা বাচ্চা কি হয়, আমাদের বেস্ট অফ দ্য স্কুলে সবসময় বলা হয় যে বাচ্চা যখন, স্পেশালি যখন প্লে গ্রুপ থেকে ক্লাস 5 অবধি থাকে, তারা এখানে যা পড়বে সেটাই যথেষ্ট। বাড়িতে যেন পড়াশোনার জন্য চাপ না দেওয়া হয় বা প্রাইভেট টিউটর নিয়ে আনা আসে। সব স্কুলেরই একটা নিজস্ব প্রসেস থাকে বাচ্চাটাকে গ্রো করানোর। একটা প্রাইভেট টিউটর দিয়ে সেই প্রসেসটা ব্রেক হতো, বাচ্চারা কনফিউজড হয়ে যায় পুরোটা। তার জন্য প্যারেন্টসদের কাছে আমার একটাই অনুরোধ যে মানে ফ্রিভাবে থাকতে দিতে, মানে বাচ্চাদের জন্য। একটা বাচ্চা মারাত্মক ভালো হয়ে যাবে না ফ্রম প্রি স্কুল টু ক্লাস 5, তাতে কিন্তু বিরাট কিছু এফেক্ট হয়ে যায় না একটা বাচ্চার কেরিয়ার। কিন্তু তাকে যদি সম্পূর্ণভাবে মানে ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীনভাবে তাকে গ্রো করতে দেওয়া যায়, তাহলে একটা বাচ্চা কিন্তু শুধু পড়াশোনা না, মানুষ হিসেবেও অনেক ভালো হতে পারে। মানে তার নিজের ফ্লেয়ারটাও হয়তো কোথাও বেরিয়ে আসে। একদমই। আজকের দিনে কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর আমাদের মধ্যে ডিফারেন্স? বিকজ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বাচ্চাকে গ্রো করতে দেওয়া হয় অ্যাকর্ডিং টু দেয়ার প্যাশন, অ্যাকর্ডিং টু দেয়ার what is the strength. And it is always told that if your passion become your profession, then you are more successful than anything else. সেখানে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমাদের তফাৎ, যে তারা ওই বাচ্চা বয়সেই বুঝতে পারে যে বাচ্চাটা কি ভালো হতে পারে। সে ভালো আর্টিস্ট হতে পারে, সে ভালো গায়ক হতে পারে, সে ভালো ডাক্তার হতে পারে, যা খুশি হতে পারে। আমাদের এখানেও হচ্ছে ভালো ভালো স্কুলে এই পদ্ধতি। প্যারেন্টসদেরও অ্যালাইন হওয়া উচিত, এবং আমরা যেভাবে পড়াশোনা করেছি, আমাদের বাবা মা যেভাবে চিন্তা করেছে সেভাবে চিন্তা করলেই হবে। আজকে একটু অন্যভাবে ভাবতে হবে। এখানে একটা পরের যেটা আমার একটা প্রশ্ন যেটা মাথায় আছে, 2025-এ দাঁড়িয়ে আজ কোনো স্কুলের কারিকুলাম বা টিচিং প্যাডাগজি যে পুরোটা যেটা রয়েছে সেটা কিরম হওয়া উচিত? ধরুন এখানেও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এসছে 2020, তাতে পুরোটাই যে লার্নিং টিচিং প্রসেসটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অর এক্সপেরিয়েন্সিয়াল। তার মানে হচ্ছে শুধুমাত্র এই ABCD পড়ানোটা না, মানে এ ফর অ্যাপেলটা আগে পড়ানো, অ্যাপেল থেকে এটা বোঝা। আমাদের সময় আমাদের কি করতো, ABCD আমরা অক্ষর শিখতাম, অক্ষর জ্ঞান হয়ে তারপরে। এখন হচ্ছে আগে বাচ্চাটা অ্যাপেলটাকে বুঝতে পারছে কিনা, এবং তারপর এটাকে আনা, মানে এই জিনিসটা ঠিক রিভার্স ইঞ্জিনিয়ারিং করা। এবং তাতে কি হয়, আপনি দেখবেন যদি কোনো কিছু আপনি খেলার ছলে শিখেন বা কোনো প্রেশার না থাকে, আপনার সে লার্নিংটা অনেক ভালো হয়। এবং আজকের দিনে সমস্ত স্কুলই সেটা করছে, NAP পলিসিতেই তাই দেওয়া আছে যে এই জিনিসটা কিরমভাবে পড়ানো উচিত। টিচিং লার্নিং প্রসেস হ্যাজ চেঞ্জ সিগনিফিকেন্টলি, বাট again I say parent has to get aligned with that. এডুকেশনটা দিন দিন একটু কিছুটা হলো অ্যাফোর্ডেবিলিটিটা হয়তো কমে যাচ্ছে, মানে 14% একটা ডেটা সাজেস্ট করছে যে ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে ইন ফিস। তো এই জায়গাটা কোথাও কি একটা মাস লেভেলে সবার কাছে অ্যাক্সেসটা টু গুড স্কুল এডুকেশনটাকে কোনোভাবে একটা মানে কমিয়ে দিচ্ছে যে অ্যাক্সেস? দেখুন এইটা না সারা জীবনই থাকবে, এটা হচ্ছে এটাকে চেঞ্জ করা যাবে না আমাদের মতো কান্ট্রিতে। বাট একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আজকাল সরকারি স্কুলেও কিন্তু পড়াশোনার ধরন অনেক বদলে গেছে। এরকম কোনো ব্যাপার না যে একটা লোক যদি খুব ভালো মাল্টি ন্যাশনাল একটা নাম করা স্কুলে পড়া মানেই সে ভালো কিছু হয়ে যাবে, বিশাল ভালো কিছু হয়ে যাবে, বা যে ছেলেটা একটা স্কুলে পড়ছে সে খারাপ হয়ে যাবে। কাজে অ্যাফোর্ডেবিলিটি is a question. They may not get chance in the best of the school, but if the person has got talent, তাহলে সরকারি স্কুলেও যথেষ্ট ভালোভাবে আজকাল পড়ানো হয়, যথেষ্ট হয়তো এদের মতো হয় না, কিন্তু সেখানে একটা ভালো রকম পড়াশোনা হচ্ছে এবং মানুষ অনেক বাচ্চা ছেলে মেয়ে বেরোচ্ছেও তো সরকারি স্কুল থেকে ভালো ভালো রেজাল্ট। মানে সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই একদম একদম। হয়তো দেখুন যেটা বড় বড় স্কুলে যেটা করা হয় সেটা পড়াশোনার বাইরেও একটা ওভারঅল 360 ডিগ্রি ডেভেলপমেন্ট করা হয়। কোথাও সুইমিং করাচ্ছে, কোথাও হর্স রাইডিং শেখাচ্ছে, কিন্তু when it comes to knowledge dissemination খুব একটা ইস্যু হওয়া উচিত না এই মুহূর্তে দাঁড়িয়ে। Fox 5 এর একটা সার্ভে বলছে যে অ্যারাউন্ড 66% অফ আমেরিকানস তারা রিগ্রেট করে তাদের কলেজ ডিগ্রি, আর ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে গ্রস এনরোলমেন্ট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 27.3%। তো এই জায়গায় দাঁড়িয়ে কি মানুষ ট্র্যাডিশনাল এডুকেশন থেকে কোথাও কি একটু পিছিয়ে পড়ছে? আজকে যদি আমি দেখি না, দ্য কন্ডিশন অফ দ্য গ্লোবাল ইকোনমি, ইট ইজ অল স্কিল বেসড ইকোনমি। আজকে ট্র্যাডিশনাল পড়ে যে আমি সাকসেসফুল হবে এরকম কোনো কথা নেই। আজকে আমেরিকাতে কিন্তু
higher study is very expensive. All American doesn't go for higher study Right. because they cannot afford to. বাট আপনি দেখবেন যে গুগলে এমন 30-40% লোকে কাজ করে যাদের কোনো ডিগ্রি নেই। ইট ইজ অল দেয়ার হ্যাভ গট আ স্কিল টু ওয়ার্ক ইন গুগল, সফটওয়্যার স্কিলসগুলো আছে। সো ট্র্যাডিশনাল যেরকম থাকবে, কিন্তু ট্র্যাডিশনাল দিয়েই যে সাকসেসফুল হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই জন্য স্কিল একটা বড় ব্যাপার হয়ে গেছে আজকে, স্কিল ডেভেলপমেন্ট অল কান্ট্রিজ। ইন্ডিয়াতে তো গত 15 বছর ধরে এনএসডিসি অনেক কাজ করছে স্কিল ডেভেলপমেন্টে। আপনি ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে যেটা ইন্টারন্যাশনালি অনেকগুলো কাজ করছে। সো স্কিল উইল বি মোর ইম্পর্টেন্ট দ্যান আ ট্র্যাডিশনাল স্টাডি। ইভেন ইফ ইউ আর ইনটু ট্র্যাডিশনাল থিং, ইউ নিড টু অ্যাকোয়ার সাম স্কিল উইচ উইল মেক ইউ স্পেশালাইজড। স্পেশালাইজেশন ছাড়া কিন্তু জেনারেলিস্ট বলে কোনো ব্যাপার আর থাকবে না ভবিষ্যতে। তো আমার মনে হয় ট্র্যাডিশনাল থাকবে, তার সাথে তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হবে কতটা স্কিল ইউ আর গোইং টু অ্যাকোয়ার। মানে বোথ উইল রিমেন, বোথ উইল রিমেন। ইনফ্যাক্ট স্কিলটা বাড়বে। এখানে থেকে আরেকটা জিনিস যখন আমরা স্কিলের কথা বলছি, 2021-22 একাডেমিক ইয়ারে 33% অফ ইঞ্জিনিয়ারিং সিটস যেগুলো রয়েছে দেশে সেগুলো ভ্যাকেন্ট ছিল। তো এখানে দাঁড়িয়ে অলরেডি আমরা এই পরিস্থিতিতে আরও নতুন ইঞ্জিনিয়ারিং কলেজেস নিরন্তর আসছেই। তো এটা কতটা লজিক্যাল বা এটা কিরকমই হওয়া উচিত? আমার মনে হয় না হওয়া উচিত, কারণ আগে যেরকম একটা ব্যাপার ছিল যে আমার ছেলেকে বা মেয়েকে ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, সেই জিনিসটা তো বেরিয়ে গেছে। এখন there are so many things, so many professions which are available, mass communication, journalism, even একটা ইংলিশ অনার্স, ফিজিক্স অনার্স, সব কিছুতে বায়োটেকনোলজি, there are scopes. তো ওই একটা ওয়েব আসে না সামটাইম, তো ইঞ্জিনিয়ারিং কলেজ একটা ওয়েব ছিল। এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা ছিল যে তারা একটা ওই ট্র্যাডিশনাল, আপনি যেটা বলছিলেন, একটা গদধারা জিনিস পড়ানো হতো, যার জন্য স্কিল ডেভেলপমেন্ট হতো না বলে আস্তে আস্তে নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স বিকাম মোর, skills were not there, and hence the employability has reduced significantly. সেখানে কি কোথাও টিচিং মেথোডলজিটাও একটা কারণ ছিল যে একভাবে গতে একদমই ছিল, একদম পুরো জিনিস পড়ানো হতো। আজকে 20 বছর আগে ফিজিক্সের যে থিওরি পড়া হতো সেটা এখনো পড়া হচ্ছে, কোনো ভ্যালিডিটি নেই অ্যাকচুয়ালি। এই জন্য আজকের দিনে আপনি জানিয়ে দেখবেন 5 বছর আগে কম্পিউটার সায়েন্সের বিটেক একটা কম্পিউটার সায়েন্সই ছিল, কিন্তু এই মুহূর্তে ম্যাকআউট যেরকম আমাদের যে আছে, ম্যাকআউটের বিটেক কম্পিউটার সায়েন্সের 6 থেকে 7খানা স্পেশালাইজেশন করে দিয়েছে। এআইএমএল মানে আর্টিফিশিয়াল মেশিন লার্নিং, ডেটা স্ট্রাকচার, কম্পিউটার সায়েন্স, বিজনেস, সিএসবিএস বলে এরকম মানে 6 থেকে 7টা স্ট্রিম বার করে দিয়েছে কম্পিউটার সায়েন্সের উপরে। যে আমি কম্পিউটার সায়েন্স করা মানেই যে আমি পাইথনে প্রোগ্রাম করতে হবে কোনো ব্যাপার নেই, আমি জাভাতে করতে হবে কোনো ব্যাপার নেই। তো সবকটা জিনিসটাকে কম্পার্টমেন্টালাইজ করে দিয়েছে, এবং যেটার একটা বড় বড় অবভিয়াসলি লাভ আছে স্টুডেন্টদের। যেটা আপনি বলছেন, কামিং ব্যাক টু দ্যাট, টিচিং মেথোডলজি হ্যাজ অলসো চেঞ্জড সিগনিফিকেন্টলি, বিকজ আর কোভিড হয়তো অনেক কিছু খারাপ করেছে, বাট কোভিড অনেক কিছু ভালো করেছে। সেটা আমরা হয়তো কোথাও একটা ডিজিটাল একটা সাপোর্ট নিয়ে অন্যভাবে পড়ানোটাও শিখছি, যেটা ক্লাসরুমগুলো আজকের দিন একটা বাচ্চা কলেজে গিয়ে টিচারের কাছে না বুঝতে পারলে একটা হাওয়ার্ডের মানে একটা প্রফেসরের কাছ থেকে ফ্রিতে ইউটিউবে কন্টেন্ট ইজ অ্যাভেলেবল, সো দে ক্যান লার্ন ফ্রম দেয়ার। তো এই জিনিসগুলো একটা বিরাট অ্যাক্সেস টু এডুকেশন হ্যাজ ওপেনড আপ ফর এভরিবডি। ইফ ইউ হ্যাভ আর্টস টু ডু ওয়েল, দেয়ার আর কন্টেন্ট অ্যাভেলেবল থ্রু হুইচ ইউ ক্যান লার্ন। এবারে আমাদের স্টুডেন্টরা কিছু কোয়েশ্চেন করেছে, তো সেই কোয়েশ্চেনগুলো একটু নিয়ে নেব। তো প্রথম যেটা কোয়েশ্চেন রয়েছে যে আপনার মতন যদি একজন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এডুকেশনে এতে যদি কেউ হতে চায়, তাহলে সে কিভাবে এগোবে? প্রথম কথা না, যে কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে সেই জিনিসটাকে ভালো করে জানা দরকার। মানে আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, আবার টিচার হয়তো হতে হবে না, কিন্তু টিচিং লার্নিং প্রসেসটা কী, কোয়ালিটি অফ এডুকেশন কী, এইগুলো জানাটা দরকার। তো যে কোনো ইন্ডাস্ট্রিতে যাক, সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা সম্যক জ্ঞানের প্রয়োজন আছে। এই জন্য ইফ ইউ সি ইভেন ইন দ্য বেস্ট অফ দ্য কোম্পানি সিইওস, যারা পরবর্তীকালে মার্কেটিং সেলস দেখছে, দে আর অল টেকনিক্যাল পিপল, আইদার বিটেক অথবা এমটেক, বা এই সাবজেক্টটা তারা জেনে এসছে, সাবজেক্ট ডোমেন নলেজটা আছে, তারা জানে যে কি করে কি হতে পারে। হয়তো তারা একটা ক্লাস নিতে পারবে, ধরো আমি ক্লাস নিতে পারবো না, বাই মাইসেলফ ইজ আ ম্যাথস এমএসসি, রাইট, কিন্তু আমি জানি যে ম্যাথসে কী দরকার হতে পারে, বা আমি জানি একটা বাচ্চাকে কী পড়াতে হতে পারে। এই নলেজটা থাকাটা খুব জরুরি। সেকেন্ড, এডুকেশন, স্পেশালি এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন ইন্ডাস্ট্রিটা ইজ আ ভেরি ভেরি রেসপন্সিবল ইন্ডাস্ট্রি। আমি সবসময় এটা ভেবেছি যে বাচ্চাদের নিয়ে তো আমাদের কাজ, সে একদম ছোটো বাচ্চা থেকে ক্লাস 12 গ্র্যাজুয়েশন পিএইচডি যাই করুক, একটা রেসপন্সিবিলিটি আমাদের থেকেই যায়। কাজে উই নিড টু বি ভেরি অনেস্ট অন আওয়ার এক্সিকিউশন। So I have never tried to compromise on the honesty of execution of any organization where I work. তো ওটা একটা বড় কোয়ালিটি ট্রেট যেটা থাকা চাই, যেটা থাকা চাই, নাহলে you will never become a successful administrator. See, as I always said that
respect cannot be commanded. Respect has to be earned, and respect can only be earned when you add value to people's life. So Right. as an administrator, it was always my focus was to add value to people's life. Sometimes most of the time was successful, sometimes I was unsuccessful also. When I'm a human being, so I didn't error. ফেলিয়ার ইজ অলসো পার্ট অফ লাইফ। এরর হবেই, এবং তার থেকে একটা লার্নিং রাইট, যারা এটা করতে চায় মানে যে জিজ্ঞেস করে তার এই কলিংটা থাকতে হবে, একদম থাকতে হবে, আর প্যাশন থাকতে হবে, যেটাই করুক প্যাশন প্যাশনেটলি করতে হবে। আর পরের যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে স্কুল শেষ হওয়ার পরে আফটার 12 কলেজ সিলেক্ট করব কিভাবে? এটা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার মনে হয় মানুষ, স্পেশালি বাচ্চারা এবং প্যারেন্টসরা সবাই কনফিউজ হয়ে যায় যে আমি ক্লাস 12 পর কি করব। আবার সে একই কথা ফিরেছি, বাঙালিদের মধ্যে আরো একটা ব্যাপার যে তুমি সায়েন্স না পড়লে তুমি কিছু না, এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আজকের দিনে আর্টস কমার্সও প্রচুর অপরচুনিটি আছে। তো আমার মনে হয় বাবা মা এবং বাচ্চাদের যখনই ক্লাস 11 আছে তারপর থেকে না বিভিন্ন ধরনের ইউটিউবে গিয়েছে কেরিয়ার কাউন্সিলিং সেশনগুলো অ্যাটেন্ড করা উচিত, বা বিভিন্ন কেরিয়ার কাউন্সিলররা আছে তাদের সাথে কথা বলা উচিত, এবং আইডেন্টিফাই করা উচিত থ্রু ভেরিয়াস সাইকোমেট্রিক টেস্ট যে তার কি স্ট্রেংথ, এই স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তার কোর্সটা নেওয়া উচিত। মানে আমি একটা ভালো আর্টিস্টিক একটা ভালো ছেলে, কিন্তু বাবা মা চায় আমি ম্যাথস অনার্স নিয়ে পড়ি, এগুলো নেভার ওয়ার্ক না। আর লতা মঙ্গেশকরকে যদি সচিন তেন্ডুলকার হতে বলা হয়, বা সচিন তেন্ডুলকার লতা মঙ্গেশকর বলা হতো, পারতো তারা? পারতো না তো। রাইট, তো ইউ নিড টু বি দ্যাট ওপেন টু আইডিয়াস, সেই জায়গাটা ম্যাচ হয়ে তবে সেটা নিয়ে নিয়ে করা হচ্ছে। পরের যেটা প্রশ্ন রয়েছে যে অ্যাটেনশন স্প্যান খুব কম, কিভাবে বাড়াবো? এর একটা মেজর প্রবলেম হচ্ছে মোবাইল অ্যাডিকশন। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকালকার দিনের ইয়াং প্যারেন্টস, মোস্ট অফ দেম আর ওয়ার্কিং, both of them are working, so double earning group, DIG যেটা আমরা বলি, ডাবল ইনকাম গ্রুপ। ডিআইজির একটা কুফল হচ্ছে এটা, আমি বলছি না ডিআইজি বন্ধ হওয়া উচিত, বাট বাচ্চাকে টাইম, যখন ফিরবো আমরা অফিস থেকে বাচ্চাকে টাইম দেওয়া উচিত। ওই বাচ্চা কিছু কাঁদছে মানে মোবাইলটা হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বাচ্চাকে ওই সময় সাময়িক চুপ করানোটা, চুপ করানো, আর নিজের দায়িত্বটা ছেড়ে ফেলে, এটা করলে হবে। বিইং প্যারেন্টস ইজ এ ভেরি রেসপন্সিবল থিং, রাইট? সো মোবাইল অ্যাডিকশনটা যতক্ষণ না কমাবে, বা বাচ্চাকে যতক্ষণ খেলতে না দেবে, স্পোর্টসে নিয়ে যাওয়া, ওই সময়টা ওকে একটা কোনো স্পোর্টস এনগেজমেন্ট করলো, তাহলে দেখবেন অটোমেটিক্যালি তার অ্যাটেনশন স্প্যানটা বেড়ে যাবে। আমাদের সময় আমরা প্রচুর বর্ষায় গিয়ে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আমরা ফুটবল ক্রিকেটার হয়নি, কিন্তু আমরা সবাই খেলেছি কিছু না কিছু। স্পোর্টস অলওয়েজ কিপ দ্য ফোকাস ইন ইউ, নো, অ্যান্ড ইট ক্রিয়েট ইট মেক্স ইউ আ বেটার হিউম্যান বিং। রাইট, সো আই বিলিভ এই মোবাইল অ্যাডিকশন থেকে বাচ্চাকে বার করতে হবে, নাহলে কিন্তু অ্যাটেনশন স্প্যানটা একদমই থাকবে। ইনডোরস থেকে আউটডোরে বেশি গিয়ে আর মিশতে দিতে হবে লোককে। মানে আমাদের সবারই একটা বাচ্চা, বাড়ির মধ্যে থাকলে শেয়ারিং কেয়ারিং সব ভুলে যায় বাচ্চাগুলো, বাইরে গিয়ে খেলবে, পড়বে, একটু হাঁটু কেটে যাবে, রক্ত বেরোবে, সবই লেট ইট বি। বা সেটা একটা বড় লার্নিং, সেটা একটা বড় লার্নিং। একদমই দেখবেন এখনো অব্দি 51 পরিবারের বাচ্চারা অনেক বেশি সাকসেসফুল হয় লাইফে অ্যাজ এ হিউম্যান বিং। আমি বলছি না কত টাকা কামাচ্ছে, সেটা নট দ্য মেইন থিং ক্রাইটেরিয়া, কারণ তারা 51 পরিবারে থাকার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা থেকে সেটা হচ্ছে শেয়ারিং এন্ড কেয়ারিং। এতগুলো মানুষের মধ্যে সবার সাথে একদম, যে আমি কি করে, একটা ধরো বিস্কুট আছে, 4টে ভাই বোন ঘুরে বেড়াচ্ছে, 4 জনে শেয়ার করে খেলো। আপনি সিঙ্গেল প্যারেন্টস দেখবেন সে নিজেই খাবে, কাউকে দিতে চাইবে না। এরপর যেটা একটা কোয়েশ্চেন রয়েছে সেটা ক্লাস 10-এরই একজন করেছে, সবে মাধ্যমিক হয়েছে। তো এরপর স্ট্রিম সিলেকশন, যেটা নিয়ে আমরা এক্ষুনি কথা বলছিলাম, যে স্ট্রিম সিলেকশন করব কি ফ্যাক্টরস মাথায় রেখে? সবার প্রথমে এখন আর স্ট্রিম সিলেকশন বলে ব্যাপারটা কোথাও নেই। বেঙ্গল বোর্ডে হয়তো আছে, সিবিএসসি আইসিএসসি অ্যাবলিশড হয়ে গেছে। ইট ইজ আ সাবজেক্ট সিলেকশন। আমাদের সময় যেটা ছিল সায়েন্স, কমার্স, আর্টস, এখন কোনো ব্যাপার নেই। ইউ ক্যান টেক ম্যাথস অ্যাজ ওয়ান সাবজেক্ট, ইউ ক্যান টেক ফিলোসফি অ্যাজ আনাদার সাবজেক্ট, ইউ ক্যান টেক হিস্ট্রি অ্যাজ আনাদার সাবজেক্ট, ইউ ক্যান টেক music as another subject. Right. So there is nothing called stream. So you first decide that কোন সাবজেক্ট, 2টো বা 3টে সাবজেক্ট যেটা আমার ভবিষ্যতে গ্র্যাজুয়েশনে কাজে লাগতে পারে। ওকে, এবং সেই 2-3টে সাবজেক্ট তুমি সেটাই নেওয়া উচিত। 2টো ক্রাইটেরিয়া থাকে, এক হচ্ছে যে আমি এটা ভালোবাসি, সেকেন্ড হচ্ছে আমি আমার এটার উপর প্যাশন আছে, এবং যেটা আমার মার্কস ক্যারি করতে সাহায্য করবে। ওকে, সেইভাবেই করা উচিত। কাজেই সায়েন্স আর্টস, একটা লোক যে ম্যাথস নিয়ে পড়বে, ফিলোসফি ফিজিক্স নিয়ে পড়বে, বা হিস্ট্রি নিয়ে পড়বে, সে পরবর্তীকালে ম্যাথস অনার্সও পড়তে পারে, তার কাছে ফিলোসফিও ক্লিয়ার থাকলো, তার কাছে হিস্ট্রি ক্লিয়ার থাকলো। এবার যেহেতু এটা একটা, আই থিঙ্ক ইটস আ বিগ অ্যাডভান্টেজ, ইটস এ লার্জ অ্যাডভান্টেজ। আমাদের সময় এটা ছিল না, আমার এটাও ছিল না সে সময়। আমরা মানে এইটা কমার্স মানে কমার্স, ডোমেইনে সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, biology. Either biology becomes your fourth subject or maths becomes your fourth subject. এবং তাতে কি হতো, আমরা প্রেশারাইজড হয়ে যেতাম যে ভালো লাগে না, অনেকে তো ম্যাথস ভালো নাই লাগতে পারে। এবং রিসেন্টলি সিবিএসসি আইসিএসসি 2টো বোর্ডই শুরু করেছে ম্যাথস, দু টাইপের ম্যাথস,
দু টাইপের ইংলিশ। ম্যাথস, ক্লাসিক্যাল ম্যাথস যারা ম্যাথসটাকে নিয়ে বাড়তে পারে, হ্যাঁ। আর হচ্ছে বিজনেস ম্যাথ আর অ্যাপ্লিকেশন ম্যাথস, যে ম্যাথসটা কমার্স, আর্টস, যেখানে ইকোনমিক্স যাই কোনো কাজে বিজনেসের যে লাগে। কোনো একটা ফাংশনে কাজে দেবে। ইংলিশ দুটো রকম, একটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ আর একটা হচ্ছে পিওর লিটারেচার ইংলিশ। এই জিনিসগুলো আসার ফলে আমার মনে হয় স্টুডেন্টদের অনেক সুবিধা হয়ে গেছে। প্যারেন্টসদের শুধু গাইড করা উচিত স্টুডেন্টদের যে কোনটা নিয়ে পড়বে, এবং কি আছে, আমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে মিউজিক সাবজেক্ট নিতে প্রবলেম কি আছে, আমার মিউজিক ক্যান বি ওয়ান অফ দ্য অ্যাবসলিউটলি। অনুপম আজকে একটা বিটেক, হ্যাঁ, বিটেক করে আজকে এসে এত বড় অত বড় আইটি ফার্মে কাজ করছে। ইজ দ্য গ্রেটেস্ট সিঙ্গার রাইট নাও। উই টক অ্যাবাউট শঙ্কর মহাদেবন, উই টক অ্যাবাউট আমাদের সিধু যে আমাদের ডাক্তার। এটা আগে ছিল একটা বলা হয় না এক্সেপশনাল কেস ভাবা হতো, এখন কিন্তু এগুলো এক্সেপশনাল কেস না, এনিবডি ক্যান বিকাম এনিথিং। রাইট। আর খুব কম লোকেও মানে এভাবে করে যারা যেমন সোনা মহাপাত্র রয়েছে, যে হলো ব্র্যান্ড ম্যানেজার ছিল, এ করে মার্কেটিং এর পুরো ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে এসে নেসলে থেকে আজ সেভাবে গাইছে, এবং সেখানে বেশি তার বড় প্রচুর চান্স আছে, প্রচুর। আমার মনে হয় এডুকেশন পলিসি বা এগুলো অনেক সুবিধা করে দিয়েছে, বাচ্চাদেরকে সুযোগটা দেওয়া উচিত, বাবা মার প্রেশার করা উচিত না। রাইট, তো কম্বিনেশনটা এভাবেই ভাবা উচিত। পরেরটা এগিয়ে যাব, সেটা হলো যে ওভারসিজ স্কলারশিপ এটা পাওয়ার জন্য বা নিজেকে প্রিপেয়ার করার জন্য কিভাবে, মানে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবো পাওয়ার জন্য। ওভারসিজ স্কলারশিপ বলতে তোর যদি বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, আমার না একটা মানে হয়তো আমার মতের সাথে অনেকের মিলবে না, ইন্ডিয়ান এডুকেশন ইজ নো ওয়ে লেস দ্যান এনিথিং এলস। আমি দেখি অনেক বাবা মা বাইরে আমার ছেলে মেয়েকে পাঠাবো বলে প্রচুর টাকা খরচা করে বি গ্রেড সি গ্রেড কলেজগুলোতে পাঠায়। আলটিমেটলি তারা ওখান থেকে পড়ে এসে কিছুই হয় না তাদের, দে ডোন্ট গেট জব। অ্যান্ড ওয়েন ইউ গো অন দোজ কাইন্ড অফ প্লেসেস, you be in US, you be in Europe, you will be treated as a third grade citizen. Right. At the end of the day, that is not your country, right? You should only go to overseas if they ask you to come there. You have to be, আমি আমার মেয়েও এবার ফার্স্ট ইয়ার পড়ছে ইকোনমিক্স দিয়ে, একটা জিনিসই বলি যে পয়সাটা ইম্পর্টেন্ট না, ওখানে গিয়ে ইফ ইউ ডোন্ট বিকাম ইম্পর্টেন্ট ফর দ্যাট কান্ট্রি, দেন দে উইল নেভার ভ্যালু ইউ। I have seen so many of my friends, those who are, মানে আমি আমেরিকায় গিয়ে থাকবো, গিয়ে থেকে যে তারপর চাকরি চলে গেছে, অ্যান্ড প্রবাবলি ওরা এখানে থাকলে অনেক ভালো করতো জীবনে। তো কাজে ওভারসিজ পড়তে গেলে সবার আগে ভাবা উচিত যে আমি কি সেই জায়গায় পৌঁছেছি যেখানে ওভারসিজে আমার ডিমান্ড আছে, মানে আই অ্যাম নিডেড রাদার দেন আমি। কারেক্ট, আমার দরকার না ওদের আমাকে দরকার, এই দুটোর মধ্যে ফারাক আছে। আজকে ইফ ইউ আর এ ডক্টর ইন ইউকে, ইন্ডিয়ান ডক্টর আর শর্ট আফটার, সো দে অল ওয়ার্কিং ন্যাশনাল হেলথ NHS বলে ওদের যেটা আছে সেখানে কাজ করে, তারা মাথা উঁচু করে থাকে, বিকজ দে নো উইদাউট দেম দে ক্যানট সার্ভাইভ। সো ইউ হ্যাভ টু ডিসাইড ফার্স্ট অ্যান্ড ইউ হ্যাভ টু সি দ্যাট তোমার ক্যাপাবিলিটি কি। তার চেয়ে এখানে পড়াশোনা করে আমাদের তো সব ইউনিভার্সিটি ভালো, যাদবপুর আছে, কলকাতা আছে, দিল্লি ইউনিভার্সিটি আছে, মাদ্রাজ ইউনিভার্সিটি আছে, স্কলারশিপের ভাবনাতে, মানে ওর যে ভাবনাটা থেকে জিজ্ঞেস করেছে সেখানে না ভেবে আগে এটা ভাবা উচিত যে আমি কি করতে। হ্যাঁ, স্কলারশিপ সবাই দেবে, এইসব অক্সফোর্ড, কেমব্রিজ বা হার্ভার্ড বা MIT তে পড়তে গেলে ইউ রিয়েলি ওয়ান্ট টু বি দ্যাট কাইন্ড অফ পার্সন টু আর্ন স্কলারশিপ। রাইট। অন্যান্য জায়গায় ওই কোর্স ফিটা বাড়িয়ে দিয়ে বলবো আমি 50% স্কলারশিপ দিচ্ছি, চলে আসো। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, তো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে যদি কোথাও কোনো কিছু ল্যাকিং থাকে কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, তো সেগুলো কি, যদি এরকম কিছু থেকে থাকে, আর অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট আর দ্য চেঞ্জেস যেগুলো করা উচিত টু মেক ইট অ্যাট পার? সবার আগে মনে হয় টিচারদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়া উচিত। ওকে। যারা আমাদের প্রফেসর, লেকচারার, টিচার যারা পড়ায়, তারা থিওরিটিক্যাল পড়ায়, দে ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট হাউ ইন্ডাস্ট্রি ওয়ার্কস। এবং ইফ ইউ আর রিয়েলি গুড টিচার, এবং অ্যাডমিনিস্ট্রেটরদের উচিত, আমরাও যেরকম চেষ্টা করি যে আমাদের টিচারদের ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যেতে, ইন্ডাস্ট্রির লোকেদের সাথে কথা বলতে, তাহলে আমি যেটা পড়াচ্ছি সেটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা স্টুডেন্টকে বোঝাতে পারবো। সেটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের অল সিলেবাস শুড বি মোর ইনক্লাইন্স টুয়ার্ডস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। বারবার যাই আপনি করুন, যাই পড়ুন, দিনের শেষে সেটাকে টু ইমপ্লিমেন্ট দ্যাট, ইজন্ট ইট? আমি আজকে ম্যাথস অনার্স পড়ে নিলাম, তারপর গিয়ে আমি বসে মার্কেটিংয়ের কাজ করলাম, দুটোর মধ্যে ফারাক আছে। আর যদি মার্কেটিং কাজই করি তাহলে সেরকমভাবে পড়াশোনা করো যে পড়াশোনা আমার মার্কেটিং শেখাবে, রাইট, নাহলে আই উইল বিকাম প্রোডাক্টিভ। সো আমার মনে হয় এক হচ্ছে টিচারদের রিয়েল লাইফ সিনারিও এক্সপিরিয়েন্সিয়াল টিচিং দেওয়া উচিত, তাদের কন্টিনিউয়াস আপগ্রেড করা উচিত ট্রেনিং দিয়ে। আর সেকেন্ড হচ্ছে সমস্ত সিলেবাসগুলোকে অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করে দেওয়া, যেটা এখন হচ্ছে সব জায়গাতে। ইফ ইউ গো, তো ইন দ্য নেক্সট 10 years যেভাবে এগোচ্ছে এডুকেশন সেক্টরে, তো সেখানে কি চেঞ্জেস আসতে চলেছে অ্যাজ এ হোল? হোয়াট ইজ ইউর ভিউ? প্রথম কথা হচ্ছে এই যে আমরা মাল্টিডিসিপ্লিনারি জিনিস পড়তে পারছি, সেটা আরো বেশি হবে। ওকে।
এটা এখন ক্লাস 11-12 হচ্ছে, ইউ উইল সি দ্যাট ইমপ্লিকেশন অফ দ্যাট ভেরি সুন উইল কাম ইনটু ক্লাস 5, ওকে, এবং একদম ছোট প্রি স্কুল থেকে ওটা শুরু হয়ে যাবে। আচ্ছা, দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড ইন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ইফ ইউ গো টু ইউএস, ইউরোপ, মোস্ট অফ দ্য কান্ট্রি তারা ওরমভাবে পড়াশোনা করে, এবং আমরা ইন্ডিয়া উইল নট বি ল্যাগিং বিহাইন্ড। সো স্টার্ট হয়েছে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। Second, ক্যাসকেড ডাউন করো। আর আরেকটা হচ্ছে আমাদের এই যে পুরো কান্ট্রিতে না বিভিন্ন বোর্ড চলে, that doesn't give a single platform to everybody to get judged. So I think very soon, within 5-6 years, there will be one board, and that one board concept I personally feel it is good, because then you get a level platform to everybody to operate. রাইট, So CBSE তে 90% পাওয়া যায়, ICSE তে কম পাওয়া যায়, বেঙ্গল বোর্ডে বা কোনো স্টেট বোর্ডে সেটাই হয় না। That means you are discriminating about boards, na? About your knowledge, your education. That is not going to happen. It will be single board. এবং অলরেডি শুরু করেছে। ফর এক্সাম্পল, দে হ্যাভ স্টার্টেড সামথিং কল CUET। আগে যে কোনো ইউনিভার্সিটিতে যেতে গেলে সেই ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া হলেই হতো, এখন সেটা না। CUET দিয়ে সবাই একটা আমব্রেলা আনতে হয়, চলে এসছে। তো তুমি কলকাতা বসে দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে পারো, কলকাতা বসে মুম্বাই ইউনিভার্সিটিতে পড়তে পারো। দিস ইজ আ বিগ চেঞ্জ। So uniformity of education is something which is going to happen, and that will be a major change and a good change for good. রাইট। এইখানে আমার এটা থেকে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই অ্যাক্সেস টু গুড এডুকেশন, এটা মানুষের কাছে এখন পারসিভ করছে যে CBSE বা ICSE স্কুলসে যারা পড়ে তারা যে ধরনের পায়, অ্যাক্সেস পায় দেন দ্য স্টেট বোর্ডস, এটা আলটিমেটলি তাদের চান্সেস অফ গেটিং হায়ার্ড টা বেশি হয়ে যায়। এটা কি কোথাও ঠিক না? তো ওই জন্যই তো আমি বললাম, কমন বোর্ড হয়ে গেলে কি হবে, সবাই সেম পড়াশোনা করবে, সেম, হয়তো ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হতে পারে, আমি বাংলায় পড়তে পারি, কেউ হিন্দিতে পড়তে পারে, কেউ ইংলিশে পড়তে পারে, বাট আপনি নলেজ লেভেলটাকে সেম না করেন তাহলে এখন বোর্ডটা একটা রোল প্লে করে, এখন একটা একদম করে। আজকে CBSE হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন বেসড। তো আজকে CBSE বোর্ডে যারা পড়ে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করার জন্য অ্যাটলিস্ট 5 স্টেপ এগিয়ে থাকে। ইভেন ICSE বোর্ডের স্টুডেন্টরাও ওটা পারে না। ICSE বোর্ডের স্টুডেন্টরা অনেক নলেজ বেস হয়তো হাই হয়, বাট অ্যাপ্লিকেশন বেস ইজ ভেরি লো। Okay. So if you see today, you see the result of any kind of IIT NET, you'll see 60% of the students who are qualified are from CBSE. Okay. And ICSE students are mostly going for arts, commerce kind of stream going forward. So that is where this discrimination is. So if there is a level, same level for everybody and common platform for everybody, common curriculum, common everything, I think that will help the country to grow. এবং আদারওয়াইজ কি হয়, যারা বাংলা মিডিয়ামের ছাত্র হয়তো ট্রিমেন্ডাস ট্যালেন্টেড ছাত্র, সে হয়তো আজকে হয়তো বর্ধমানে গ্রামে আছে, কিন্তু সে যেহেতু বেঙ্গলি বোর্ডে ওই কিন্তু পড়েছে, সে কমপ্লিট করে আর ইঞ্জিনিয়ারিং পড়তেই পারলো না, হয়তো সে ইঞ্জিনিয়ারিং খুব ভালো হতেই পারতো, ভালোটা, বাট জাস্ট বিকজ হিজ প্লেসমেন্টও পেল না যেখানে রয়েছে ও এখন, হ্যাঁ পারলো না, কমপ্লিট করতে পারলো না, যেই ক্র্যাক করতে পারলো না, নিট ক্র্যাক করতে পারলো না, ইটস নট হিজ ফল্ট না। রাইট। তো এই যে জায়গাটা রয়েছে এখানে একটা জিনিস, একটা ডেটা বলছে যে 50% অফ, আমরা একটু আগেও এমপ্লয়াবিলিটি নিয়ে কথা বলছিলাম, তো 50% অফ কলেজেস থেকে যারা বেরোচ্ছে এই স্টুডেন্টরা, তারা এখন আনএমপ্লয়েবল। তো এই জায়গায় আমরা যে স্কিল বেসড কোর্সেসের কথা বলছিলাম, তো সেটা যেগুলো চলছে সেটাকে আদৌ এফেক্টিভ হচ্ছে? কারণ এটা হলো 2023-24 এর ডেটা। দেখুন, স্কিলটা একটা প্রচণ্ড অ্যাম্বিগুইটি ব্যাপার। স্কিল বেসিক্যালি কি স্কিল, যারা স্কিল, আমাদের এখানে স্কিল বলতে বোঝায় NSDC যেগুলো প্রমোট করে সেগুলো হচ্ছে লোয়ার স্টেজের স্কিল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এবার সেটা হওয়ার জন্য একটা জিনিস হয়েছে যে ওই লেভেল একটা প্রচুর চাকরি খুলে গেছে, একটা লেভেল অফ অ্যাওয়ারনেস, এবং চাকরি পাচ্ছেও তারা, বিকজ আপনি একটা প্লাম্বার ঠিক সময় খুঁজে পাবেন না কাউকে, আপনার যদি বাড়িতে একটা প্লাম্বিং সমস্যা হয়, তো এইটা একটা বড় চাকরি খুঁজে দিয়েছে একটা ওই সেক্টর অফ পিপলের জন্য। বাট দ্য স্কিল অন দ্য হায়ার এডুকেশন ইজ সামথিং ডিফারেন্ট, দ্যাট ইজ লাইক আ স্পেশালাইজেশন। সো ফর এক্সাম্পল, ইফ ইউ আর MBA ক্যান্ডিডেট, নাও MBA তে HR আছে, মার্কেটিং আছে, কোনটাতে ভালো সেইটাতেই ফোকাস করে নিজেকে গ্রো করানো উইল বি ইম্পর্টেন্ট টু গেট আ জব। আমি ম্যানেজমেন্ট, I am Ahmedabad product, okay. So what do you know better? You know marketing better, sales better, finance better, or HR better. You cannot be master of everything, no? You need to focus on that. I think that is really seriously missing. And MBBS হয়ে যাওয়ার পর যদি কেউ বলে আমি সব করতে পারি, তা তো হয় না। তো সেরকমভাবেই সব কিছুতেই, সব ট্রেডেই আমার মনে হয়, সব এডুকেশনেই
একটা জায়গার লেভেলে যাওয়ার পর স্পেশালাইজেশন করা উচিত এবং সেটা ফোকাস করে গ্রো করলে আমার মনে হয় এই সমস্যাটা এই সমস্যাটা হবে না। সেকেন্ডে যদি জবই পেতে হবে কোনো ব্যাপার নেই, কেউ যদি স্পেশালাইজ হয় না, দে ক্যান বিকাম এন্টারপ্রেনার। ইন্ডিয়া ইজ আ ভাস্ট কান্ট্রি, রাইট। so such a big market, huge market, so you don't need to always do a job. You can be an entrepreneur, you create a job for others and you earn money. You will be able to do that if you have a right kind of education, right kind of skills. রাইট। সো এখানটায় জাস্ট জব রিলেটেডই আমার জাস্ট আরেকটা কোয়েশ্চেন, বাট ইভেন দেন মানে যখন এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে জব মার্কেটটা এখন যেমন রয়েছে এটা ইজ ক্র্যাশিং। মানে উই অফ ক্যামেরা আমরা যেটা কথা বলছিলাম যে মোস্ট অফ দ্য পিপল দে আর নট গেটিং হায়ার ফ্রম এমিনেন্ট ইনস্টিটিউশনস, বি ইট MBA বা ইঞ্জিনিয়ারিং, সেই জায়গাটা হয়ে রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে মানে এতটা ফুলে ফেপে উঠেছে সব কোর্সেসগুলো বা এতগুলো ইনস্টিটিউটস মানে মাশরুমের মতন হয়ে উঠে হয়েছে স্প্রাং আপ। তো এখানে দাঁড়িয়ে কি কোথাও সিস্টেমটা কি একটু, সিস্টেম কি দায়ী এর জন্য এরকম হয়ে যাওয়াটার কারণে? একদমই তাই। প্রথম কথা হচ্ছে একটা এডুকেশনের প্রধান অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভিত্তি হচ্ছে কি? টিচার। আপনি 10টা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন তাদের শর্ট অফটার প্রফেশন কি, বেশি হলে একটা থেকে দুটো বলবে আমি টিচার হতে চাই। ইফ ইউ ডোন্ট হ্যাভ গুড টিচার, হোয়াট কাইন্ড অফ এডুকেশন ইউ ওয়ান্ট টু গিভ? আজকের দিনে যারা টিচিং প্রফেশনে আসে তারা অন্য কিছু না করতে পারলেই তারাই তখন টিচিংয়ে আসছে। It's a fallback option. It's a fallback option. So it is not a first preference. Teaching is like you are becoming a doctor, right? You have to have passion. যারা আমাদের সময় টিচার ছিল তারা প্যাশনেটলি টিচ করতো, সেই টিচারের ইয়েটা বেরিয়ে গেছে। তো সেটাকে প্রথম কথা টিচিং অ্যাজ এ প্রফেশন হ্যাজ টু কাম ব্যাক অ্যাজ এ ভেরি রেসপেক্টেবল অ্যান্ড ভেরি, আপনি এগেন আই উইল এগেন কোট অন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড প্রফেশন ইজ টিচার। আমাদের এখানে আনফর্চুনেটলি ওয়ান অফ দ্য লোয়েস্ট পেইড প্রফেশন ইজ টিচার। সো হাউ ডু ইউ গেট বেস্ট অফ দ্য টিচার? স্টুডেন্ট মাইন্ডসেট নিয়ে একটু কথা বলতে চাইবো। একটা ডেটা বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে স্টুডেন্ট সুইসাইড রেট যেটা হলো লাস্ট কিছু ইয়ার্সে প্রিভ্যালেন্ট, সেটা আমাদের পপুলেশন গ্রোথ রেটটাকে ছাপিয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে আমরা কি কোথাও মেন্টাল হেলথ নিয়ে ওরকম অতটা ভাবছি না আজকের দিন এডুকেশনে যারা রয়েছে আমরা? একদমই ভাবছি না। একটু আগে আমি আপনাকে বলছিলাম যে যেহেতু মাল্টিপল মানে সবাই সিঙ্গেল চাইল্ড, তার জন্য যেটা হয় প্যাম্পারিং এত বেশি হয় এবং বাবা মারা প্র্যাকটিক্যাল লাইফটা বুঝতে দেয় না বাচ্চাটাকে। একটা আগে যেটা হতো আইদার অ্যাটলিস্ট দুটো ভাই বোন থাকতো অথবা একটা একান্নবর্তী পরিবারে থাকতো, তাতে অনেক শেয়ারিং করতে পারতো, কষ্ট হলেও সেটা বলতে পারতো। আজকে একটা বাচ্চা এত একা হয়ে যায় যে তারা শেয়ার করতে পারে না, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সোসাইটির জন্য। এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বাবা মাদেরও একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি করা উচিত, যে ওই যে আমি বললাম যে চাকরি দুজনেই করবে, অবভিয়াসলি ফিনান্সিয়ালি এটা দরকার, কিন্তু বাচ্চাকে টাইম দেওয়া, বাচ্চার সাথে বসা, বন্ধুর মতো মেশা, তাকে শেখানো ভালো কি খারাপ কি, কোনটা হলে ভালো হয়। আর নাথিং মানে কোনো কিছু এন্ড অফ লাইফ না, যে আমি যদি এটা না করি মানে আমার পৃথিবীটা শেষ হয়ে গেল। এইটা যখনই হয়ে যায় বাচ্চাদের, তখনই তাদের সুইসাইডের প্রবণতাটা বাড়ে। আমি IIT-তে না চান্স পাওয়া মানে আমি কোথায় মুখ দেখাবো? এটা কোনোদিনই করা উচিত না। মানে ইট ইজ ইজি টু সে, অবভিয়াসলি আমার মনে হয় আমি যেটা বোঝাতে ইজি টু সে, ভেরি টাফ টু ডু। আজকে কোটাতে প্রচুর লোক আত্মহত্যা করে এবং আলটিমেটলি কোটা যেভাবে ছিল কোটা সেভাবে নেই। ওয়ান অফ দ্য রিজন ইজ দ্য সুইসাইডিয়াল টেন্ডেন্সি, ইউ নো, and that was only happening all because of this pressure that I have to perform. বাবা মা এত পয়সা দিয়ে দিয়েছে, আমি না করলে আমার কি হবে, এটা না হলে আমার জীবন শেষ হয়ে যাবে। So I think parents has to be more sensible, and equally the school has to also take care of the mental health of the student. এইখানে একটা মানে এরকমও দেখা গেছে যে কিছু স্কুলে মানে বাচ্চারা স্কুল থেকেও কিছু জায়গায় জাম্প করছে, স্কুল প্রিকশন নিয়েছে, গ্রিল লাগিয়ে দিচ্ছে করছে। আমাদের স্কুলেই যে স্কুলগুলো আছে সব তাদের গ্রিল লাগানো, এই একই ভয়, জাস্ট বিকজ অফ দ্যাট একই ভয়। ইউ ক্যানট সি না, সবাইকে তো নোটিস করা যাবে না। ওরা 4তলা স্কুল হঠাৎ করে ব্যালকনি দিয়ে ঝাঁপ দিয়ে দিল, নট পসিবল হচ্ছে এতগুলো বাচ্চাকে আমরাই করে লিখেছি। হয়তো এটা হয় বলেই করে গেছে, হাত পা কেটে দিল। এবং প্রতিবারই আমরা দেখেছি, আমরা তাদেরকে যখন আমাদের প্রত্যেকটা স্কুলে সাইকিয়াট্রিক আছে, কাউন্সিলার আছে, তারা যখন কথা বলে দেখে ইট ইজ অনলি বিকজ ওয়ান অফ দ্য রিজন, 80% রিজন হচ্ছে প্যারেন্টাল প্রবলেম, বাড়ির প্রবলেম, বাড়ির ঠিক মতো এনভায়রনমেন্ট নেই, কথা বলার লোক নেই, মেন্টাল সাপোর্ট নেই। দিস ইজ ওয়ান, লোন ফিল করছে খুব বেশি। মানে জাস্ট বলা হয় যে দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা বাড়িতে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা যদি থাকে, একটা বাচ্চার ওই আপব্রিঙ্গিংটা তাদের কাছে থাকলে দেখবেন অনেক অনেক ভালো হয়, অনেক। তাহলে তারা ওই
বাবা মার অভাবটা তারা বুঝে দেয় না। একদিকে পড়াশোনার চাপ, কারণ একটা প্রতিটা লেভেলে এখন মানে আমার ছোটবেলায় মানডে টেস্ট হতো, এখন শুনেছি সারপ্রাইজ টেস্ট খুব বেশি হয়, এরম একটা চাপ, সেখানে দাঁড়িয়ে প্যারেন্টাল একটা এক্সপেকটেশন প্লাস পিয়ার প্রেশার, যে আমার ওই বন্ধু অমুক নাম্বার পাচ্ছে, বন্ধুরাও কম্পেয়ার করছে, বাড়িতে গেলেও কথা বলছে, এই জায়গাটায় এটা সামলাবে কি করে ওরা যারা স্টুডেন্টরা? ইজি না, বাট আমি বাচ্চাদের বলবো স্পেসিফিক্যালি যখন সুইসাইডিয়াল কন্ডিশনটা বেশি হয় তো ক্লাস ওই বয়সের একটা সন্ধিক্ষণ আছে 16 থেকে 18 থেকে 20, সুইসাইডটা ম্যাক্সিমাম ওই সময় হয় 16 থেকে 20। ওই সময়টা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড চেঞ্জ করে বাচ্চারা আস্তে আস্তে বড় হতে শুরু করে। তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, তারা অনেক কিছু ভাবে, তারা কোনো কিছুতেই ভাবে এন্ড অফ লাইফ। জীবনে কোনো কিছু শেষ নেই, এটা সবার আগে ভাবতে হবে। ভগবান আমাদের একটা সুন্দর জীবন দিয়েছে, যতক্ষণ জীবনটা নর্মালি আছে থাকা উচিত, তার আগে শেষ করার কোনো দরকার পড়ে না। সামথিং ইজ রিটেন ফর এভরিবডি, পিপল শুড বি ফোকাসিং অন হোয়াট দে লাইক। এবং ওই কম্পিটিশন করে বা এই করে হয়তো বাবা মার চাপ থাকবে, এরা এই বলবো ওটা ওরা বলবে, কিন্তু নিজে যদি আমি কনফিডেন্ট থাকি, না জানি আমি এটা করবো, আমি এটা করে দেখিয়ে দেবো, তো 4-5 বছর গঞ্জনা শুনতে হবে, কিচ্ছু করেনি বা অপদার্থ দিস দ্যাট। ইফ ইউ আর ফোকাস, ইউ নো হোয়াট ইউ আর, নোবডি ক্যান স্টপ ইউ। তো নিজের উপর কনফিডেন্সটা রাখা উচিত এবং জীবনে হেরে যাওয়াটা উচিত না। মানে সুইসাইড মানে কি, আই এম গিভিং আপ, Ultimately, you're quitting. I'm quitting, I'm escapist. I'm escaping, right? So if you want to become an escapist, why do you want to become an escapist? Fight it out there. Fight, মানে it is জীবনের সবচেয়ে বড় লার্নিং হয় থ্রু মিস্টেক, ইজন্ট ইট? আমার পুরো আমি যখন এনআইটিতে করতাম, আমাদের পদ্মভূষণ পাওয়া আমাদের যে চেয়ারম্যান ছিলেন আরএস পাওয়ার, এটা কথা বলতেন, মিস্টেকস আর টু বি সেলিব্রেটেড। Okay. Why? Because until you do mistake, you don't learn anything. When you do very well, you don't learn actually. You just enjoy. When you do a mistake, you celebrate that mistake because you are going to learn. এবং আমাদের অর্গানাইজেশন একটা অদ্ভুত অর্গানাইজেশন ছিল। It was always told to us, please take risk. If you take risk, you are going to learn. And you are going to learn, out of 10 risks you take, you will be failed for 4. So be it. But that learning will also help you to grow as an individual. এই কথাটা সবার দুটো জিনিস মাথায় রাখা উচিত, মিস্টেকস আর টু বি সেলিব্রেটেড। সেকেন্ড, নেভার বি আ ব্যাড লুজার। উই শুড বি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্টিং দ্য ডিফিট অ্যান্ড মুভ অন। নাথিং স্টপস ফর এনিথিং। তোমার লাইফের চেয়ে বড় কিচ্ছু নেই, কিছু না কিছু হবেই। সবার, আমাদের কি ফেলিয়ার হয়নি লাইফে? আমরা কি এমন, আমরাও তো এজ গেছি, এমন হয়নি যে মনে হয়েছে অ্যাফেয়ার চলছে, এটাই শেষ, এই চলে গেল, আমার কি হবে, আমি সুইসাইড করে ফেলবো। হ্যাঁ, এটা নিয়ে একটা জিনিস মনে পড়ে যে একজন আমায় বলছিল যে সব থেকে বড় জীবনের লার্নিং একটা ফেইল্ড স্টার্টআপ আর একটা ফেইল্ড রিলেশনশিপ। একদম, এটা সব থেকে বড় লার্নিং আমাদের। ফেইল্ড রিলেশনশিপ হ্যান্ডেল করতে পারলে ইউ উইল হ্যান্ডেল এভরিথিং। কোনো গ্যারান্টি নেই পৃথিবীতে যে কোনো রিলেশনশিপ থাকবে। পৃথিবীর সবচেয়ে ভালো এবং সবচেয়ে মানে আমি কি বলবো, টিপিক্যাল রিলেশনশিপ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। দ্যার ইজ নো ব্লাড কানেকশন, রাইট? There is no blood connection, but the most closest relationship that you can have, yeah. where you being with each other, grow with each other, live the life with each other, it's amazing, isn't it? And it is everywhere across the world. It is the same. And if you grow as an individual, you grow with like this, you will have a successful life. Successful life মানে এই না যে আমি টাকা ইনকাম করবো। Successful life হচ্ছে আমি কি করলাম, at the end of the day how well I spent my life, and কোনো মানে হারার কোনো ব্যাপার নেই। সবকটা ফেলিয়ার থেকে একটা করে লার্নিং নিয়ে একদম এগিয়ে যাওয়া উচিত, রাইট? তো সেই অন দ্যাট নোট আই থিঙ্ক আমরা আমাদের লাস্ট সেগমেন্টে চলে এসেছি, হুইচ ইজ র্যাপিড ফায়ার। তো আমি দুটো করে দেবো অ্যান্ড ইউ উইল টেল মি হোয়াট ইজ ইয়োর সিলেকশন। শিওর, ঠিক আছে। প্রথমে হলো ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নাকি ওভারসিজ এডুকেশন? ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। কলকাতা না লন্ডন? কলকাতা না লন্ডন? কলকাতা। স্কুল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট অর কলেজ এডুকেশন? স্কুল এডুকেশন। কন্টিনেন্টাল নাকি ইন্ডিয়ান ফুড? কন্টিনেন্টাল। এসইউভি নাকি লাক্সারি সিডান? এসইউভি। স্টেডিয়ামে দেখে ম্যাচ দেখা নাকি ওটিটিতে? স্টেডিয়াম। লং হলিডেজ নাকি শর্ট স্টেকেশন? শর্ট স্টেকেশন। সিবিএসসি পড়াশোনা নাকি স্টেট বোর্ডের? সিবিএসসি। এমপ্লয়ীদের সাথে মিটিং ফায়ার ড্রিল নাকি প্ল্যান্ড? প্ল্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। Thank you so much, and it has been a pleasure to talk to you. I hope this interaction should add value to the student. Thank you. Thank you so much. Thank you.